নিদারুণ সংশয়ের বেড়া আগুনের মধ্যে বিজয়ার চিত্ত যে কত দূর পীড়িত এবং উদ্ভ্রান্ত হইয়া উঠিয়াছিল, তাহা আপনাকে চূড়ান্তভাবে সমর্পণ করিয়া না দেওয়া পর্যন্ত সে ঠিকমতো বুঝিতে পারে নাই। আজ সকালে ঘুম ভাঙিয়াই বুঝিল তাহার মন খুব শান্ত হইয়া গেছে, কারণ মনের মধ্যে চাঞ্চল্যের আভাসটুকুও খুঁজিয়া পাইল না। বাহিরে চাহিতে মনে হইল সমস্ত আকাশটা যেন শ্রাবণ প্রভাতের মতো ধূসর মেঘের ভারে পৃথিবীর উপর হুমড়ি খাইয়া পড়িয়াছে। এমন দিনে শয্যাত্যাগ করা না করা তাহা সমান বলিয়া বোধ হইল, এবং কেন যে অন্যান্য দিন সকালে ঘুম ভাঙিতে সামান্য বেলা হইলেও অন্তঃকরণ ব্যথিত লজ্জিত হইয়া উঠিত, মনে হইতে অনেক সময় নষ্ট হইয়া গেছে। আজ তাহা ভাবিয়াই পাইল না। তাহার এমন কি কাজ আছে যে 2-1 ঘন্টা বিছানায় পড়িয়া থাকিলে চলে না? বাটিতে দাস দাসী ভরা বৃহৎ জমিদারি সুশৃঙ্খলায় চলিতেছে। তাহার সমস্ত ভবিষ্যৎ জীবন যদি এমনি আরামে এমনি শান্তিতে কাটিয়া যায়, তো তার চেয়ে আর ভালো জিনিস কি আছে? জানালা দিয়া চাহিয়া দেখিল গাছতলার সবুজ রংটা পর্যন্ত আজ কি একরকম বদলাইয়া গিয়া তাহার পাতাগুলা পর্যন্ত স্থির গম্ভীর হইয়া উঠিয়াছে। কলহ বিবাদ, তর্ক বিতর্ক, অশান্তি উপদ্রব বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও আর কিছু নাই। একটা রাত্রির মধ্যেই সমস্ত যেন একেবারে মুনি ঋষির তপবন হইয়া উঠিয়াছে। হৃদয় জোড়া এই চরম অবসাদকে শান্তি কল্পনা করিয়া বিজয়া পক্ষাঘাতগ্রস্তের মতো হয়তো আরো বহুক্ষণ বিছানায় পড়িয়া থাকিতে পারিত, কিন্তু পরেশের মা আসিয়া দ্বারপ্রান্ত হইতে শান্তি ভঙ্গ করিয়া দিল। যে লোক প্রত্যুষেই শয্যাত্যাগ করে, তাহার পক্ষে এতখানি বেলায় সে উৎকণ্ঠিত চিত্তে বারংবার ডাকাডাকি করিয়া কপাট খোলাইয়া তবে ছাড়িল। হাত মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া প্রস্তুত হইয়া বিজয়া নিচে নামিতেছিল, শুনিল বাহিরে রাসবিহারী আজ স্বয়ং আসিয়া জন্মযুদ্ধের কার্যের তত্ত্বাবধান করিতেছেন। মাত্র 2টি দিন আর বাকি। এইটুকু সময়েই সমস্ত বাড়িটাকে মাজিয়া ঘুষিয়া একেবারে নূতন করিয়া তুলিতে হইবে। বিজয়া একটু পূর্বেই ভাবিয়াছিল গত রাত্রের যে দুরূহ সমস্যার শেষ এবং চরম নিষ্পত্তি হইয়া গিয়াছে, কোনো কারণে কাহারও দ্বারা যাহার অন্যথা ঘটিতে পারে না, তাহার ন্যায় অন্যায় ভালো মন্দ লইয়া আর সে মনে মনেও কখনো বিতর্ক করিবে না। তাহা মঙ্গলময়ের ইচ্ছায় মঙ্গলের জন্যই হইয়াছে, এ বিশ্বাসে সন্দেহের ছায়াটুকু আর পড়িতে দিবে না। কিন্তু সহসা দেখিতে পাইল তাহা সম্ভব নয়। রাসবিহারী নিচে আছেন, নামিলেই মুখোমুখি সাক্ষাৎ হইয়া যাইবে, ইহা মনে করিতেই তাহার সর্বাঙ্গ বিমুখ হইয়া আপনিই সিঁড়ি হইতে ফিরিয়া আসিল। বহুক্ষণ ধরিয়া বারান্দায় পায়চারি করিয়াও যখন সময় কাটিতে চাহিল না, তখন অকস্মাৎ তাহার বাল্যবন্ধুদের কথা মনে পড়িল। বহুকাল কাহারও সহিত দেখা সাক্ষাৎ নাই, চিঠিপত্রও বন্ধ ছিল। আজ তাহাদিগকেই স্মরণ করিয়া সে কয়েকখানা পত্র লিখিবার জন্য তাহার পরিবার ঘরে আসিয়া প্রবেশ করিল। মনের মধ্যে তাহার কত না বেদনা সঞ্চিত হইয়াছিল, চিঠির মধ্যে দিয়া তাহাদিগকেই মুক্তি দিতে গিয়া সে দেখিতে দেখিতে একেবারে মগ্ন হইয়া গেল। কেমন করিয়া যে সময় কাটিল, কত যে অশ্রু ঝরিয়া পড়িল, তাহার কিছুই খেয়াল ছিল না। এমনি সময় পরেশের মা দ্বারের কাছে আসিয়া কহিল, বেলা যে 1টা বেজে গেল, দিদিমণি খাবে না? ঘড়ির প্রতি চাহিয়া পুনশ্চ লেখায় মনঃসংযোগ করিতে যাইতেছিল। পরেশের মা সলজ্জ মৃদু কণ্ঠে কহিল, ও মা, ডাক্তার বাবু আসছেন যে, বলিয়াই তাড়াতাড়ি সরিয়া গেল। বিজয়া চমকিয়া মুখ ফিরাইয়া দেখিল ঠিক সোজা বারান্দার অপর প্রান্তে পরেশের পিছনে নরেন্দ্র আসিতেছে। ইতিপূর্বে আরো কয়েকবার সে উপরে আসিলেও নিজের ইচ্ছায় এমন বিনা সংবাদে উঠিয়া আসিতে পারে, ইহা বিজয়া ভাবিতেও পারিত না। তাহার মুখ শুষ্ক, বড় বড় রুক্ষ চুল এলোমেলো, কিন্তু সে ঘরে পা দিয়াই যখন বলিয়া উঠিল, সেদিন আমাকে চিনতে চাননি কেন বলুন তো, বলিয়া একটা চৌকি অধিকার করিয়া বসিল, তখন তাহার মুখে
তাহার কণ্ঠস্বরে, তাহার সর্বদেহে হৃদয় ভারাক্রান্ত ক্লান্তি এমন করিয়াই আত্মপ্রকাশ করিল যে বিজয়া জবাব দিবে কি দুর্বিষহ বেদনায় একেবারে চমকিয়া গেল। উৎকণ্ঠিত ব্যগ্রতায় উঠিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আপনার কি হয়েছে নরেনবাবু? কোনো অসুখ করেনি তো? নরেন ঘাড় নাড়িয়া কহিল, না, সেরে গেছে। হয়েছিল সামান্য একটু জ্বর, কিন্তু তাতেই হঠাৎ এমন দুর্বল করে ফেলেছিল যে আগে আসতে পারিনি। কিন্তু সেদিন দোষটা কি করেছিলাম আজ বলুন তো? পরেশ দাঁড়াইয়াছিল। বিজয়া তাহাকে কহিল, তোর মাকে শিগগির কিছু খাবার আনতে বলগি যা পরেশ। নরেনকে কহিল, সকাল থেকে কিছু খাওয়া হয়নি বোধ করি। না, কিন্তু তার জন্য আমি ব্যস্ত হইনি। কিন্তু আমি ব্যস্ত হয়েছি বলিয়া বিজয়া পরেশের পিছু পিছু নিজেও নিচে নামিয়া গেল। খানিক পরে সে খাবারের থালার উপর এক বাটি গরম দুধ লইয়া নিজেই উপস্থিত হইল এবং নিঃশব্দে অতিথির সম্মুখে ধরিয়া দিল। আহারে মন দিয়া নরেন সহাস্যে কহিল, হাহা, আপনি একটি অদ্ভুত লোক। পরের বাড়িতে চিনতেও চান না এবং নিজের বাড়িতে এত বেশি চেনেন যে সে এক আশ্চর্য ব্যাপার। সেদিনের কাণ্ড দেখে ভাবলুম খবর দিলে হয়তো দেখাই করবেন না, তাই বিনা সংবাদেই পরেশের সঙ্গে এসে আপনাকে ধরেছি। এখন দেখছি তাতে ঠকিনি। বিজয়া কোনো কথা কহিল না। নরেন্দ্র নিজেও একটু মৌন থাকিয়া বলিতে লাগিল, এই সামান্য জ্বর কিন্তু এত নির্জীব করে ফেলেছে যে আমি আপনিই আশ্চর্য হয়ে গেছি। আপনাদের সঙ্গে আমার শীঘ্র দেখা হবার সম্ভাবনা থাকলে আজ হয়তো আসতাম না। এই পথটা আসতে আমার সত্যিই ভারী কষ্ট হয়েছে। বিজয়া তেমনি নিঃশব্দে রহিল। বোধ করি সে কথাটা ঠিক বুঝিতেও পারিল না। নরেন দুধের বাটিটা নিঃশেষ করিয়া রাখিয়া দিয়া কহিল, আপনারা বোধ করি শোনেননি যে আমি এখানকার চাকরি ছেড়ে দিয়েছি। আমার আজকে তাড়াতাড়ি আসবার এও একটা কারণ বলিয়া পকেট হইতে একখানা লাল রঙের চিঠির কাগজ বাহির করিয়া কহিল, আপনার বিবাহের নিমন্ত্রণ পত্র আমি পেয়েছি, কিন্তু দেখে যাবার সৌভাগ্য আমার হবে না। সেই দিন সকালেই আমাদের জাহাজ করাচি থেকে ছাড়বে। বিজয়া ভীত হইয়া বলিল, করাচি থেকে? আপনি কোথায় যাচ্ছেন? নরেন কহিল, সাউথ আফ্রিকায়। পশ্চিমেও একটা জোগাড় হয়েছিল বটে, কিন্তু চাকরি যখন করতেই হবে তখন বড় দেখে করাই ভালো। আমার পক্ষে পাঞ্জাবও যা, কেপ কলোনিও তো তাই। কি বলেন? হয়তো আমাদের আর কখনো দেখাই হবে না। শেষের কথাগুলো বোধ করি বিজয়ার কানেও গেল না। সে অত্যন্ত উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্নের উপর প্রশ্ন করিতে লাগিল, নলিনী কি রাজি হয়েছেন? হলেও বা আপনি এত শীঘ্র কি করে যেতে পারেন আমি তো বুঝতে পারিনি। তাকে সমস্ত খুলে বলেছেন কি? আর এত দূরেই বা তিনি কেমন করে মত দিলেন? নরেন হাসি মুখে বলিল, দাঁড়ান দাঁড়ান, এখনো কাউকে সমস্ত কথা বলা হয়নি বটে, কিন্তু কথাটা শেষ করিতে দিবার ধৈর্য বিজয়ার রহিল না। সে মাঝখানেই একেবারে আগুন হইয়া বলিয়া উঠিল, সে কোনো মতেই হতে পারে না। আপনারা কি আমাদের বাক্স বিছানার সমান মনে করেন যে ইচ্ছা থাক বা না থাক দড়ি দিয়ে বেঁধে গাড়িতে তুলে দিলেই সঙ্গে যেতে হবে? সে কিছুতেই হবে না। তা না মতে কোনো মতেই ততদূর নিয়ে যেতে পারবেন না। নরেনের মুখ মলিন হইয়া গেল। বিহবলের ন্যায় কিছুক্ষণ স্তব্ধভাবে থাকিয়া বলিল, ব্যাপারটা কি আমাকে বুঝিয়ে বলুন তো। এখানে আসবার পূর্বেই দয়ালবাবুর সঙ্গে দেখা হয়েছিল। তিনিও শুনে হঠাৎ চমকে উঠে এই রকম কি একটা আপত্তি তুললেন। আমি বুঝতেই পারলাম না। এত লোকের মধ্যে নলিনীর মতামতের উপরেই বা আমার যাওয়া না যাওয়া কেন নির্ভর করে, আর তিনিই বা কিসের জন্য বাধা দেবেন, এসব যে ক্রমে হেয়ালি হয়ে উঠছে। কথাটা কি আমাকে খুলে বলুন দেখি। বিজয়া স্থির দৃষ্টিতে ক্ষণকাল তাহার মুখের প্রতি চাহিয়া থাকিয়া ধীরে ধীরে কহিল, তার সঙ্গে একটা বিবাহের প্রস্তাব কি আপনি করেননি? নরেন একেবারে যেন আকাশ হইতে পড়িল। কহিল, না, কোনো দিন নয়। বিজয়ার মুখের উপর সহসা এক ঝলক রক্ত ছুটিয়া আসিয়া সমস্ত মুখ আরক্ত করিয়া দিল, কিন্তু চক্ষের পলকে আপনাকে সংবরণ করিয়া কহিল, না করলেও কি করা উচিত ছিল না? আপনার মনোভাব তো কারো কাছে গোপন নেই।
নরেন অনেকক্ষণ স্তম্ভিতের মতো বসিয়া থাকিয়া বলিল, এ অনিষ্ট কার দ্বারা হয়েছে আমি তাই শুধু ভাবছি। তার নিজের দ্বারা কদাচ ঘটেনি, কেননা তিনি প্রথম থেকেই জেনেছিলেন এ অসম্ভব। কিন্তু বিজয়া জিজ্ঞাসা করিল, অসম্ভব কেন? নরেন কহিল, সে থাক, তবে একটা কারণ এই যে আমি হিন্দু এবং তিনি ব্রাহ্ম সমাজের, তাছাড়া আমাদের জাতও এক নয়। বিজয়া মলিন হইয়া কহিল, আপনি কি জাত মানেন? নরেন কহিল, মানি বইকে। হিন্দু সমাজে যে জাতিভেদ আছে, একের সঙ্গে অপরের বিবাহ হয় না, এ কি আপনিও মানেন না? বিজয়া কহিল, মানি, কিন্তু ভালো বলে মানি নে। আপনি শিক্ষিত হয়ে একে ভালো বলে মানেন কি করে? নরেন হাসিতে লাগিল, কহিল, ডাক্তারের বুদ্ধিটা সাধারণত একটু ঘোলাটে ধরনের হয়, বিশেষ করে আমার মতো যারা মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে জীবাণুর মতো তুচ্ছ জিনিস নিয়েই কাল কাটায়। তাই এক্ষেত্রে আমাকে না হয় মাপ করেই নিন না। বিজয়া বুঝিল নরেন্দ্র জাতিভেদের ভালো মন্দর প্রশ্নটা আসলে এড়াইয়া গেল, তাই রুষ্টমুখে কহিল, আচ্ছা, অন্য জগতের কথা থাক, কিন্তু জাত যেখানে এক, সেখানেও কি শুধু আলাদা ধর্মমতের জন্যই বিবাহ অসম্ভব বলতে চান? আপনি কিসের হিন্দু? আপনি তো এক ঘরে। আপনার কাছেও কি কোনো ব্রাহ্মকুমারী বিবাহযোগ্যা নয় মনে করেন? এত অহংকার আপনার কিসের জন্য? আর যদি সত্যিকার মত এই, তবে সে কথা গোড়াতেই বলে দেননি কেন? বলিতে বলিতেই তাহার দুই চক্ষু অশ্রুপূর্ণ হইয়া গেল এবং তাহাই লুকাইবার জন্য সে তাড়াতাড়ি মুখ ফিরাইয়া লইল, কিন্তু নরেন্দ্রের দৃষ্টিকে একেবারে ফাঁকি দিতে পারিল না। সে কিছু আশ্চর্য হইয়াই কহিল, কিন্তু এখন যা বলছেন এ তো আমার মত নয়। বিজয়া মুখ না ফিরাইয়াই অবরুদ্ধ কণ্ঠে কহিল, নিশ্চয়ই এই আপনার সত্যিকার মত। নরেন্দ্র কহিল, না, আমাকে পরীক্ষা করলে টের পেতেন এ আমার সত্যিকার কেন মিথ্যাকার মতো নয়। তাছাড়া নলিনীর কথা নিয়ে আপনি মিথ্যে কেন কষ্ট পাচ্ছেন? আমি জানি তার মন কোথায় বাঁধা আছে, এবং আমিও যে কেন পৃথিবীর আর এক প্রান্তে পালাচ্ছি সে তিনিও ঠিক বুঝবেন। সুতরাং আমার যাওয়া নিয়ে আপনি নিরর্থক উদ্বিগ্ন হবেন না। বিজয়া বিদ্যুৎ বেগে ফিরিয়া দাঁড়াইয়া কহিল, তা নমত না হলেই আপনি যেখানে খুশি যেতে পারেন মনে করেন? নরেনের বুকের মধ্যে কথাগুলো তড়িৎ রেখার ন্যায় শিহরিয়া উঠিল, কিন্তু সঙ্গে সঙ্গে দৃষ্টিও গিয়া টেবিলের উপরে সেই লাল রঙের নিমন্ত্রণ পত্রের উপর পড়িল। সে এক মুহূর্ত স্থির থাকিয়া আস্তে আস্তে বলিল, সে ঠিক, আমি আপনার অমতেও কিছু করতে পারি নে, কিন্তু আপনি তো আমার সমস্ত কথাই জানেন। আমার জীবনের স্বাদও আপনার অজ্ঞাত নেই। বিদেশে সে স্বাদ হয়তো একদিন পূর্ণ হতেও পারে, কিন্তু এদেশে এত বড় নিষ্কর্মা দিন দরিদ্রের থাকা না থাকায় কিছুই ক্ষতি বৃদ্ধি হবে না। আমাকে যেতে বাধা দেবেন না। বিজয়া আনত মুখে ক্ষণকাল নির্বাক থাকিয়া ধীরে ধীরে বলিল, আপনি দিন দরিদ্র তো নন, আপনার সমস্তই আছে, ইচ্ছে করলেই তো সমস্ত ফিরে নিতে পারেন। নরেন কহিল, ইচ্ছে করলেই পারি নে বটে, কিন্তু আপনি যে দিতে চেয়েছিলেন সে আমার মনে আছে এবং চিরদিন মনে থাকবে। কিন্তু দেখুন, নেবারও একটা অধিকার থাকা চাই, সে অধিকার আমার নেই। বিজয়া তেমনি অধমুখে থাকিয়া এই প্রত্যুত্তর কহিল, আছে বই কি, বিষয় আমার নয়, বাবার। নইলে সেদিন তার যথাসর্বস্ব দাবির কথা আপনি পরিহাস ছলেও মুখে আনতে পারতেন না। আমি হলে কিন্তু এখানেই থামতুম না। তিনি যা দিয়ে গেছেন সমস্ত জোর করে দখল করতুম, তার এক তিল ছেড়ে দিতুম না। নরেন কোনো কথা কহিল না। বিজয়াও আর কিছু না বলিয়া নতনেত্রে চুপ করিয়া বসিয়া রহিল। মিনিট দুই এমনি নীরবে কাটিবার পর অকস্মাৎ একটা গভীর দীর্ঘশ্বাসের শব্দে চকিত হইয়া বিজয়া মুখ তুলিতেই দেখিতে পাইল নরেনের সমস্ত চেহারাটা যেন কি একরকম হইয়া গেছে। দুজনে চোখাচোখি হইবা মাত্রই সে হঠাৎ বলিয়া উঠিল, নলিনী ঠিকই বুঝেছিল বিজয়া, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমার মতো একটা অকেজো অপদার্থ লোককেও যে কারো কোনো প্রয়োজন হতে পারে এ আমি অসম্ভব বলে হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু সত্যি যদি এই অসঙ্গত খেয়াল তোমার হয়েছিল, শুধু একবার হুকুম করনি কেন? আমার পক্ষে
স্বপ্ন দেখাও যে পাগলামি বিজয়া।